শুনতে থাকুন আজকের গল্প, লেখক শুভম রায়চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও আগমেশ্বরীর অভিশাপ। আরে অনেকদিন পর কর্মব্যস্ত এই জীবনের বাইরে বেরিয়ে দুদণ্ড বেশ মজার সাথে কাটানোয় মনটা আনন্দে একেবারে ডগমগ করছিল, বুঝলে। এই গতকাল হাফবেলা কাজের পর অফিসের বেয়ারা এসে দিয়ে গেল সুখবরখানা। মালিকের ঘরে ছেলে এসেছে। সেই উপলক্ষে পরের 2 দিন অফিস ছুটি থাকবে এবং 3 দিনের মাথায় মালিকের তরফ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন দেওয়া হবে সকল কর্মচারীকে। দুঃখের মধ্যে এই যে মালিকের সন্তান প্রাপ্তি যদি শুক্রবারে না হয়ে বৃহস্পতিবার হতো, তাহলে একটা ছুটি অতিরিক্ত পাওয়া যেত। কিন্তু কি আর করা যাবে, ভাবলে তো আর ইতিহাস বদলাবে না। তাই যতটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট হওয়ার জন্য একদম সকাল সকাল সদরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম বর্তির বিলের উদ্দেশ্যে। ইদানিং যেন কৈশোরের নেশাগুলো হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠছে। আবহাওয়ার মতো ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মনের ভাবগতিক। সত্যি বলতে আজ কথা ছিল খেলা দেখতে যাওয়ার, কিন্তু 10টা বাজতে আকাশ বেটা এমন কালো করে এলো যে বর্ষা আর পেলাম না। তখনই মনে পড়লো ছোটবেলা সেই দুষ্টুমি ভরা স্বভাবগুলোর কথা। বৃষ্টি হলেই মাঠে খেলতে যাওয়া, কাগজ দিয়ে নৌকো বানিয়ে দাওয়ায় বসে সেগুলো জলে ছাড়া। এগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপারটা ছিল মাছ ধরতে যাওয়া। এখনো মনে পড়ে সেই কচুবনের মধ্যে থেকে বড় মাপের একটা পাতা ছিঁড়ে ছাতার মতো করে মাথায় ধরে মুখার্জিদের পুকুরে দাঁড়িয়ে গিয়ে বসতাম, বুঝলে। মাছ ধরার সমস্ত সরঞ্জাম নিয়ে আসতো আমার একটা বন্ধু জগা। আজ না জগা আছে না আছে সেই সমস্ত দুষ্টু মিষ্টি দিন। থাকার মধ্যে কেবল ইচ্ছাটুকুই নিতে থাকা প্রদীপের ন্যায় এখনো টিম টিম করে চলছে মনের মণিকোঠায়। তাই সম্পূর্ণ নিভে যাওয়ার আগে গেলাম আশ মিটিয়ে নিতে, যাতে আর কোনো রকম আক্ষেপ না থেকে যায়। আগেই বলেছি 10টা থেকে আকাশ কালো করে এসেছিল, ফলে ঘড়ি দেখে 12টা নাগাদ বেরোলাম বর্তির বিলে, যাবতীয় আয়োজন সাথে নিয়ে। বিল আমার বাড়ি থেকে 1 কিলোমিটারের দূরত্বে। পৌঁছতে খুব একটা বেশি সময় লাগলো না। বিলটা আসলে ছিল মারোয়ারি মাছ ব্যবসায়। ব্যবসার দিক থেকে মারোয়ারি সর্বদা এগিয়ে, তারা চেনে কেবল টাকা। মহাজনী কারবার করতে করতে বাঙালিদের বদভ্যাসের দিকেও তাদের চোখ গিয়েছিল, সে আর বলতে হয় না। তাই তো একটা আস্ত একখানা বিল কিনে সেখানে মাছ চাষ করার পর সেটাকে ভাড়ায় দিয়ে দেয়, যাতে অলস নিষ্কর্মা জুয়ারি গোছের বেকার ছেলে ছোকরার দল অল্প কিছু টাকা দিয়ে সীমিত সময়ের জন্য বিলে মাছ ধরে আনন্দ উপভোগ করে। বুঝলে ব্যাপারটা না? এতে দুজনেরই লাভ। বিলের ধারে পৌঁছে পাহারারত দারোয়ানকে 2 ঘন্টার জন্য মাছ ধরার নির্ধারিত মূল্য চুকিয়ে বিলের ধার বরাবর নির্মিত ওই শক্তপোক্ত বাঁশের মাচার আক্তার উপর গিয়ে বসলাম। দ্রুত হাতে টোপ প্রস্তুত করে দিলাম কাকচক্ষু জলে ছুঁড়ে। এরপর বসে আছি তো বসে আছি, ভাত না আর নড়ে না। প্রথমে 1 ঘন্টা বসে থাকতে থাকতে একটা সময় পর বিরক্তিতে মুখটা গেল কুচকে। মাছ ধরার ইচ্ছে গেল উবে। যে উৎসাহ নিয়ে এসেছিলাম তারা বিন্দুমাত্র অবশিষ্ট না থাকায় একইভাবে দ্রুত হাতে সবকিছু গোছাচ্ছি, এমন সময় ফাতনাটা একেবারে ডুবে ভেসে উঠল। এমন লক্ষণের অর্থ আমি জানতাম। সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে ছিপ দিয়ে জোরসে একটা টান দিলাম। সুতোয় টান পড়ল, বুঝলাম বড় মাছে টোপ গিলেছে। প্রথমে ভাবলাম মোটামুটি সাইজের হবে হয়তো। পরে যখন দেখলাম হালকাভাবে টানাতে কাজের কাজ হচ্ছে না, উল্টে জলের দিক থেকে বিপরীতমুখী টান আমাকে বাধ্য করছে বিলের দিকে এগিয়ে যেতে, তখন গায়ের জোর বাড়াতেই হলো। মিনিট 10 আমার আর মাছ বাবাজির মধ্যে দ্বন্দ্বযুদ্ধ চলল। শেষটায় অবশ্য জয় হলো আমারই, না হলে কি আর তারানাথের কাছে এমন বিজয় উল্লাসের সাথে আসতে পারতাম? তারানাথের বৈঠকখানায় বসে কিশোরীকে আজকের মাছ ধরার ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে খুলে বললাম। শুনে তো তার চারপন্নাই অবাক হওয়ার পালা। প্রায় 2 হাত লম্বা এবং অর্ধেক হাত চওড়া পেল্লাই আকারের কালবোস মাছটা যে আমার ছিপেই ধরা পড়েছে, তা কিশোরীর মন মানতে চাইছিল না। সত্যি বলতে আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। এত বছর যাবৎ ওই ছোটখাটো কিংবা মাঝারি মাপের রুই কই ধরে এসেছি। শখের মৎস্যপ্রেমী হিসেবে আমারও স্বপ্ন ছিল একদিন দৈত্যের আকারে মাছ ধরব। সেই স্বপ্নটা যে আজ এইভাবে সত্যি হয়ে যাবে
তা কি করে জানবো? যাই বলো না কেন বিভূতি, তোমার কপালটা আজ খুব সহায় হয়েছে। না হলে এমন অসাধ্য সাধন ঘটানো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এই ছুতোই অবশ্য তারানাথের মাছ খাওয়া হয়ে যাবে। ইদানিং পসার না হওয়ায় আর্থিক অনটন যে তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে তা বলা বাহুল্য। সৌভাগ্যবশত মাছ খাইয়ে ব্রাহ্মণ সেবা করছো তুমি, তাতে করে আবার পুণ্যও লাভ করছো। মানে যাকে বলে কোষ্ঠী পাথরে ঘষা কপাল। এইসব নিয়েই দুই বন্ধুতে মিলে আমরা খোশ গল্প করছি। এমন সময় জরাজীর্ণ দরজা ঠেলে ধীর পায়ে তারানাথ এসে উপস্থিত হলো। আড্ডায় ছেদ পড়ল। আমরা দুজনে তার দিকে তাকালাম। দেখলাম বৃদ্ধের স্বাভাবিক মুখমণ্ডলে একটা চাপা ক্ষোভ ফুটে উঠেছে, যেন তিনি কোনো কারণে আমাদের উপর চটে রয়েছেন। আমিও কিশোরী একবার একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর তারানাথকে উদ্দেশ্য করে প্রশ্ন করলাম, কি হয়েছে ঠাকুর মশাই, আপনি এমন রেগে আছেন কেন? কই আমরা এলে তো আপনি প্রতিবারই খুশি হন, তবে আজ এমন রাগার কারণ? তারানাথ আমার কথার কোনো উত্তর দিল না। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তক্তপোষের ওপর উঠে বসল ঠিকই, তবে গাম্ভীর্যের ভাবটা যেমন কি তেমন রয়েই গেল। কি এমন চিন্তা যে তার শান্ত মনের জলাশয়কে আন্দোলিত করে তুলেছে? শত চেষ্টার পরেও অনুধাবন করতে না পেরে শেষটায় পাঞ্জাবির পকেট থেকে পাসিংশোর নতুন প্যাকেটটা বের করে বৃদ্ধের সামনে রাখলাম। অবাক কাণ্ড, পাসিংশো দেখেও তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এইবার অধৈর্য হয়ে কিশোরী মুখ খুলল। ঠাকুর মশাইয়ের হঠাৎ রাশভারী হয়ে ওঠার কারণ কি জানতে পারি? দেখুন, জোর করব না, কিন্তু বলতে না চাইলে অসুবিধা নেই। আজ না হয় আমরা চলে যাচ্ছি। কিশোরী তক্তপোষ থেকে নামার উদ্রেক করতেই এইবার তারানাথ তার মৌনব্রত ভঙ্গ করলেন। বিপদের ঘণ্টাটা আজ অনেকদিন পর আবার মনের মধ্যে বেজে উঠেছে, সেই কারণেই চিন্তিত। এবং এই সবের মূলে যে কে রয়েছে তাকে আমি চিনি বলেই মনোভাব গাম্ভীর্যের দিকে ঝুঁকে রয়েছে। ও মা, হঠাৎ কি হলো ঠাকুর মশাই যে আপনি বিপদের আভাস পেলেন? খাস কলকাতার বুকে কি কোনো পিশাচ বা অপশক্তির আগমন ঘটেছে? কিশোরীর প্রশ্নের মধ্যে রসিকতার ছাপ ছিল স্পষ্ট, যা তারানাথ কিংবা আমার ধরে ফেলতে খুব একটা সমস্যা হয়নি। বয়স্ক মানুষটার একেতেই মন মেজাজ ঠিক নেই, তার উপর কিশোরীর এহেন ঠাট্টা, নির্ঘাত কিছু একটা অনটন ঘটবে এই আশঙ্কাই করছিলাম আমি। হচ্ছিল তাই। তারানাথের গাম্ভীর্যে ভরা মুখমণ্ডলে বিষম রাগের অভিব্যক্তি একটু একটু করে স্থান দখল করছিল। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল না দিলে হয়তো তারানাথের তীব্র ভৎসনার মুখে পড়ত কিশোরী। তাই তড়িঘড়ি কিশোরীকে চুপ করতে বলে আমি বললাম, কিশোরী, তোমার কাণ্ডজ্ঞান কি জীবনে আসবে না? কখন কোথায় কি বলতে হয় জানো? আহম্মক একটা। আপনি ওর কথা ছাড়ুন তো ঠাকুর মশাই, ওকে পাত্তা দেবেন না। আমি জানতে চাই আপনি কিসের জন্য এমন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দয়া করে খোলসা করুন। তারানাথের শান্ত চিত্ত পুনরায় ফিরে এলো। বাড়িয়ে দেওয়া পাসিংশোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে অগ্নি সংযোগ করতে করতে বলল, আজ কি বার বিভূতি? কেন? শনিবার। যাক, তাহলে মনে আছে। আচ্ছা, তোমরা যখন ছোট ছিলে একটা কথা তোমাদের মা মাসিরা খুব বলতেন নিশ্চয়ই, যে সন্ধ্যার সময় আমিষ নিয়ে বেরোবি না, বা বাড়ি নিয়ে আসবি না, বা হয়তো এরকম কথা যে সন্ধ্যার সময় খোলা চুলে ঘুরে বেড়ালে মেয়েদের বাতাস লাগে, অশুভের নজর পড়ে তাদের উপর। হ্যাঁ, বলতেন তো। শুধু আমাদের বাড়িতে কেন, গ্রামগঞ্জের প্রতিটা গেরস্তের ঘরেই এই ধারণার প্রচলন ছিল, এমনকি এখনো পর্যন্ত রয়েছে। তাহলে সেই নিষেধাজ্ঞা যখন ছোটবেলায় মানতে, তাহলে বড়বেলায় ভুলে গেলে কি করে? খাপছাড়া কথাগুলো এইবার আমার মগজে ঢুকল। তারানাথ যে এতক্ষণ কোন দিকে নির্দেশ দিচ্ছিল তার বলা এই শেষ উক্তিটাই তা বুঝিয়ে দিল। আমি মুখ নিচু করে বসে রইলাম।
কিশোরী কিন্তু তখনও কথার মোড় যে অন্যদিকে ঘুরে গেছে তা অনুধাবন করতে পারেনি। ফলে সেও চুপ। বৈঠকখানে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। মিনিট পাঁচেকের এই বাকরুদ্ধ পর্বের সেন দৃষ্টি নিক্ষেপ করে আমাকে ভালোভাবে জরিপ করে শেষে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে তারানাথ নিজের নিস্তব্ধতা ভঙ্গ করল। আগেকার দিনে সম্ভ্রান্ত গেরস্থ বাড়িতে সব কাজ করার আগে দিনক্ষণ দেখে নেওয়ার রীতি ছিল। পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র মিলিয়ে তবেই তারা কর্মক্ষেত্রে নামত। আমাদের গাঁয়েই দেখেছি বটুকনাথ মিশ্রকে এমনটা করতে, যদিও তাতে অনেকের ঠাট্টা তামাশার শিকার তাকে হতে হয়েছিল। তবে সেসবে কখনোই তিনি পাত্তা দিতেন না। বলতেন, অবিশ্বাসীর মন আলোর বিপরীতেই সবসময় অবস্থান করে। আচ্ছা দাঁড়াও, ভেতর বাড়িতে গিয়ে বলে আসি তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করতে। তারপর না হয় ঘটনাটা বলবো এবং শেষে জানাবো কোন আশঙ্কায় আমার মন উতলা হয়ে রয়েছে। অন্দরে চলে গেলে পরে আমরাও তক্তপোষ থেকে নেমে বাইরের বারান্দার দিকে চলে গেলাম ধূমপান করতে। বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে আমরা কখনোই তার সামনে সিগারেট খাই না। তবে নেশাটা যখন চাগার দিয়ে ওঠে, বৃদ্ধ আপনা থেকেই বুঝতে পারে এবং আমাদের স্বাস্থ্যহানির স্বাধীনতাটুকু দিয়েও দেন। এক প্রস্ত ধূমপান সেরে আমরা যখন বৈঠকখানায় ফিরে এলাম, দেখলাম তারানাথ ইতিমধ্যে এসে গিয়েছে। সঙ্গে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপও রয়েছে। আমরা সেই দিকে ভ্রুক্ষেপ না করে নিজ নিজ স্থান দখল করে বসলাম। তারানাথ বলতে শুরু করলেন। তো যেমনটা বলছিলাম, বাল্যকালে আমাদের গাঁয়ের বটুকনাথ মিশ্রকে দেখতাম যে কোনো কাজ করার আগে হরেক রকমের শুদ্ধাচার মেনে চলতে। রাশভারী লোক হওয়ার কারণে সচরাচর তাকে কেউ শুধোতে সাহস পেত না যে তার এমন আচার বিচারের কারণটা কি। একদিন হয়েছে কি, ওই বিকেলের দিকে ঘোষালদের আমবাগান থেকে ফিরছি আম কুড়িয়ে। আগের রাতে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার কারণে পরের দিন যে বাগানের মাটিতে আমের ছড়াছড়ি লেগে থাকবে তার বলতে বাকি থাকে না। আমি বেশ ঝুলি ভরে মনের আনন্দে গুনগুন করতে করতে ফিরছি। বাড়ির কাছাকাছি চলে এসেছি। এমন সময় শুনুন তুমুল ঝগড়াঝাটির শব্দ। শব্দটা আসছিল ওই মিশ্র বাড়ির দিক থেকে। কি নিয়ে এত কোলাহল জানবো বলে নিজের বাড়ির পথ ছেড়ে ওই শব্দ অনুসরণ করে এগোলাম। বটুক মিশ্রের ভিটেতে যখন পা পড়ল তখন সন্ধ্যা হয়ে গেছে। লোক সমাগমও ঘটেছে ভালো মতোই। তাদের ঠেলে ভেতরে ঢুকতেই এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট আমার চোখের সামনে ভেসে উঠল। ভাবতেও পারিনি কোনোদিন এমনটাও হতে পারে। যে বটুক মিশ্রের রাশভারী স্বভাবের কারণে তার বাড়ির লোকেরা পর্যন্ত তার সাথে দুটো কথা বলতে ভয় পেত, তারা নাকি আজ একসাথে বটুকের উপরে চড়াও হয়েছে। একদিকে বটুককে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে রাখা হয়েছে, অন্যদিকে তার বউ, ছেলে এবং বৌমা বাড়ির ভেতর থেকে থরে থরে সাজানো তার পুঁথি, লিপি, গ্রন্থাদি সব বের করে এনে উঠোনে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। বিশ্বাস করবে না বিভূতি, কোনোদিনও ভাবিনি বটুক মিশ্রকে চোখে জল ফেলতে হবে, পরিস্থিতি তার প্রতিকূলে চলে যাবে। এখনো ভাবলে মনে দুঃখ জাগে। বন্দি অবস্থায় হাউমাউ করে বটুক কাঁদছে আর বলছে, তোমাদের পায়ে পড়ি, ফেলে দিও না, নষ্ট করো না আমার সম্পদ। তোমাদের কোনো লাভ হবে না ওইসব তুচ্ছ পুঁথিপত্র ফেলে দিয়ে। ওগুলো আমার কাজের জিনিস, ধর্মের দোয়াই। আমি আর একটাও কথা বলবো না। এ বাড়ি ছেড়ে চলে যাবো। তো দয়া করে আমার সম্পদে হাত দিও না। কিন্তু তার কথায় ভ্রুক্ষেপ তখন কে করে? আপনজনেরা তো ব্যস্ত বটুকে দরপচূর্ণ করতে। ভাবতে পারছো
সে যুগে বাড়ির কর্তার মুখে মুখে স্বয়ং তার স্ত্রী কথা বলার সাহস পেত না। সেখানে আমাকে চোখের সামনে কি দেখতে হচ্ছিল? বটুকের নিজের বউ তো বটেই, ছেলের বউটা পর্যন্ত তাকে তিরস্কার করতে ছাড়ছে না। তিরিক্ষি গলায় বলছে, অনেকবার ভেবেছিলেন না আপনি? সাবধান করেছিলাম, শোনেননি, এবার ভুগুন। এই বলেই সে দাওয়ার এক কোণে রাখা তেলের পাত্রটা নিয়ে এসে আমূল ঢেলে দিল ওই উঠোনে ছড়ানো পুঁথিপত্রের উপরে। তারপর তাতে লাগিয়ে দিল আগুন। বটুকের ছটফটানি সাথে সাথে থেমে গেল, আর একটিও শব্দ উচ্চারিত হলো না তার মুখ থেকে। পাথরের মূর্তির ন্যায় প্রাণহীন চোখ দুটো কেবলই স্থির হয়ে রইল জ্বলন্ত পুঁথির দিকে। খুব খারাপ লাগলো আমার, সাথে রাগও হচ্ছিল। তাই আর দাঁড়িয়ে না থেকে এক ছুটে বাড়ি পালিয়ে এলাম। এসে মাকে সব কথা খুলে বললাম। মা তখন বললেন, এ তো একদিন হওয়ারই ছিল বাবা। বারবার সহ্য করতে করতে একদিন না একদিন সবারই তো ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর যখন ভাঙে কাউকে দেখে না, উত্তাল স্রোতে সব কিছু ভেসে চলে যায়। আজ যেমনটা বটুকদার সাথে হলো। মাকে শুধলাম, সুখী গৃহস্থের সংসারে হঠাৎ ঝামেলা লাগার কারণ কি? সব হয়েছে ওই নতুন বউয়ের জন্য। বটুকদার যেদিন থেকে ছেলেকে বিয়ে দিয়েছে সেদিন থেকেই বাড়িতে অশান্তির সূত্রপাত। মেয়েটা একদম ভালো নয়, উচ্চাকাঙ্ক্ষী, অসংযত, অবাধ্য যাকে বলে। বড়দের তো সমীহ করে চলেই না, সম্মানটুকু দিতে জানে না। দিদি কোনোদিনও বটুকদার সাথে তর্ক করেনি, বরং সে বুঝত তার স্বামীর অত্যাধিক নিয়ম কানুন পালন করার বিষয়টা। বউ যবে থেকে বাড়ি এলো তবে থেকেই শুরু হলো সমস্যা। প্রথম দিনই সে শ্বশুরের সাথে তর্ক জুড়ে দিল, তাতে করে স্বামীর কাছে মুখ ঝামটাও শুনতে হলো তাকে বিস্তর। শাশুড়িও ছেড়ে কথা বলল না, তখন বউ অন্য পথ ধরল। নিজের বদলে বাড়ির বাকিদের দিয়ে বলানোর জন্য সে সকলের মগজ ধোলাই করতে লাগলো, উল্টোপাল্টা বোঝাতে লাগলো। অস্বাভাবিকভাবে সকলে তার কথা মেনেও নিল। বটুকদার ছেলে হয়ে উঠল বউ ভক্ত। শাশুড়িও এখন করে বৌমার হয়ে কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে সুখের সংসারে ভাঙন দেখা দিতে লাগলো। তুই ছেলে মানুষ, তাই এসব কিছু জানিস না। আজ চোখের সামনে দেখে এসেছিস বলে বললাম এত কিছু। কিন্তু আজ এরকম হঠাৎ বাড়াবাড়ি হলো কেন? কেন আবার ওই অপয়া মেয়ে মানুষের জন্য? আজ তো শনিবার, তুই জানিস বটুকদা সাত্ত্বিক মানুষ। দুপুর থেকেই বসেছিল মা আগমেশ্বরীর মহাপুজোয়। দিদি রান্নাঘরে মায়ের ভোগ বানাতে ব্যস্ত ছিল। বিকেলের দিকে ছেলে বাড়ি ফিরে আসে আস্ত একখানা কাতলা মাছ নিয়ে। আসলে ছেলেও ভুলে গিয়েছিল যে শনিবার বাড়িতে যে কোনো রকম আমিষ আনা বারণ। নিয়মের অন্যথা হলে বাবা বাড়ি মাথায় তুলবে। বাড়ি ফিরে যখন তার মনে পড়ল যে সে কত বড় ভুল করে ফেলেছে, তখন বাবার শাস্তির হাত থেকে বাঁচতে বউয়ের শরণাপন্ন হলো। বউ ব্যাপারটা জানার পর ফেঁদে ফেলল আস্ত একটা শয়তানি বুদ্ধি। বটুকদার বোবা শালাকে এক্ষেত্রে কাজে লাগালো। শ্বশুর শাশুড়ির অগোচরে কুচক্রি কিনা তার স্বামীর আনা মাছটা মামা শ্বশুরকে গছিয়ে দিল। বলল যে শ্বশুর মশাইয়ের আজ মাছের ঝোল খাওয়ার বাসনা জেগেছে, তাই তিনি আনিয়েছেন। গোবেচারা মানুষটা চ্যাংমুড়ির কথা বিশ্বাস করে মাছটা দিয়ে আসতে গেল তার দিদিকে। এদিকে রান্নাঘরে তখন মায়ের মহাভোগ তৈরি হচ্ছে। মাছ হাতে ভাইকে আসতে দেখে দিদির তো মাথায় হাত। সে তখন তাকে বেশ করে দু চার কথা শোনায়। গোবেচারা বলতেও পারল না যে এই মাছ সে নয়, তার ভাগ্নে নিয়ে এসেছে। ভাগ্যের এমন নির্মম পরিহাস যে সেই সময় ভোগ নিয়ে যাওয়ার জন্য বটুকদাও রান্নাঘরে এসে হাজির। তিনি তো মাছ দেখে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললেন। তৎক্ষণাৎ ভোগের হাঁড়ি থেকে পিতলের হাতাটা বের করে শালাকে দমাদম মারতে লাগলেন। দিদি অনেক করে বোঝানোর চেষ্টা করলো যে তার ভাই ভুল করে ফেলেছে কাজটা, তাকে ক্ষমা করে দেওয়া হোক, কিন্তু তখন কে শোনে কার কথা। এমন সময় উত্তক্ত পরিস্থিতির সুযোগ নিয়ে ছেলে ও তার বউ এসে দিদির কান ভাঙায় ভালো করে।
ইনিয়ে বিনিয়ে 10টা কথা বলে চটিয়ে দেয় দিদিকে। দিদিও তখন বিচার বুদ্ধি ভুলে গিয়ে তার ভাইকে বাঁচানোর জন্য নিজের স্বামীর প্রতি মারমুখী হয়ে ওঠেন। বউয়ের এমন ঔদ্ধত্য দেখে বটুকদাও তাকেও আঘাত করতে গেলে ছেলে ও তার বউ মাঝপথে বাধা দেয়। এইভাবেই শুরু হয় ঝামেলা। 3 জনে মিলে বটুকদার উপর চড়াও হয়ে নিজের গায়ের জ্বালা মেটায়। বাকিটা তো তুই দেখেই এলি। আচ্ছা মা, বটুক খুড়ো কেন পছন্দ করেন না শনিবার দিন সন্ধ্যার সময় বাড়িতে মাছ আনা? আনলে ক্ষতিটা কি হয় এমন? তখন ছোট বয়স, তন্ত্রের মার্গে পা বাড়াই, মনে কৌতূহল জেগেছিল, তাই জানতে চেয়েছিলাম মায়ের থেকে। মা তখন পরিষ্কার করে বলেছিলেন আমায়, যেটা পরবর্তীকালে বাস্তব হতেও দেখেছিলাম। এর অনেক রকম ব্যাপার আছে বাবা, তবে সব থেকে সহজ কারণ যেটা, সেটা হলো গৃহের অমঙ্গল। আমাদের চারপাশে যেমন অদৃশ্য অবস্থায় ভগবান বিরাজমান, তেমনি অপশক্তিরা তো রয়েছে যাদের আগমন জীবনে চরম পরিণতি ডেকে আনতে পারে। তো সেই সমস্ত অপশক্তিদের হাত থেকে বাঁচার জন্যই বটুকদা এত রকমের নিয়ম মানে। পণ্ডিতেরা বলেন, বিশেষ কিছু জিনিসের প্রতি অপশক্তিদের দুর্বলতা কাজ করে, তারা আকৃষ্ট হয়ে পড়ে। যেমন হতে পারে সোনার গহনা, এলো চুলের অল্প বয়সী মেয়ে, কিংবা খাবার দাবার, বিশেষত মাছ। মঙ্গল এবং শনি এই 2 দিন দুষ্ট আত্মারা একটু বেশি মাত্রায় সক্রিয় থাকে। সেই কারণে বেশিরভাগ জায়গাতেই এই 2 দিন দিবারাত্রব্যাপী শুভ শক্তির নাম গান চলে, হোম যজ্ঞ মন্ত্রপাঠ ইত্যাদি করা হয়, যাতে করে শুভ শক্তিরা অশুভ শক্তিকে প্রশমিত করে রাখে। এছাড়াও এই দিনগুলোতে বাড়িতে নিরামিষ খাওয়া হয়। সন্ধ্যার পর খুব একটা বাড়ির বাইরে বেরোয় না কেউ। বটুকদা মানুষটা সাত্ত্বিক হওয়ার জন্যই এইসব বিষয়গুলো এত মেনে চলে। এরপর আমি অন্য একটা প্রশ্ন মাকে করতে যাব, ঠিক সেই সময় বাবার ডাক বাইরে থেকে ভেসে এলো। কি গো, শুনতে পাচ্ছ? আরে কই গো, এই যে একটু তাড়াতাড়ি বাইরে এসো। এ কি, তোর বাবা আবার ভর সন্ধ্যায় এমন ভাবে ডাকাডাকি করছে কেন? চল তো গিয়ে দেখি। মায়ের পিছন পিছন আমিও বাইরে বেরিয়ে এলাম। সন্ধ্যার অন্ধকার ইতিমধ্যে চারপাশকে ঢেকে ফেলেছে। ঠাকুমা দালানে বসে লণ্ঠন জ্বালাচ্ছেন এক এক করে, আর সেই আলোতেই দেখলাম ঘর্মাক্ত অবস্থায় বাবা উঠোনে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। অদ্ভুত লাগলো ঠাকুমার সেদিকে ভ্রুক্ষেপ না থাকায়। মা জিজ্ঞেস করলেন, কি হচ্ছে গো, এমন করে হাঁপাচ্ছ কেন? আর কি হবে, পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বটুকদা গায়ে আগুন দিয়েছে যে, এইমাত্র তার হাত পোড়া শরীরটা বটতলার সামনে থেকে নিয়ে আসা হলো। কে বলছো তুমি? এক রাশ অবিশ্বাস ঝরে পড়ল মায়ের কণ্ঠ থেকে। এই তো ছেলে ঘরে ঢুকলো 8 ঘন্টা হয়েছে, এর মধ্যে এসব হলো কি করে? আর বলো না, আমি তো কাজ সেরে বাড়ি ফিরছিলাম, এমন সময় দেখি আমাদের বাড়ির দিক থেকে চলন্ত কিছু একটা মন্দির তলার রাস্তা ধরে ছুটে যাচ্ছে। দূর থেকে ভালো করে বুঝতে পারিনি, ফলে আমিও দৌড় লাগালাম। শেষে যখন বটতলার সামনে এসে অগ্নিপিণ্ডটা ধপ করে মাটিতে পড়ল, তখন তার দিকে এগোতেই দেখি এ যে বটুকদা মাটিতে পড়ে ছটফট করছে। চোখের সামনে যে মানুষটাকে এতদিন হাঁটতে চলতে দেখতাম, তাকে কিনা মরণ যন্ত্রণায় কাতরাতে দেখে স্নায়ুর উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ লোপ পেল আমার। কাঁপতে কাঁপতে আমিও বসে পড়লাম। বুঝতেও পারিনি কখন আমার পিছনে গ্রামের আরো কয়েকজন এসে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে থেকে কিছুজন অনেক সাধ্য সাবধ আঙুল লেভালো। তারপর 2 জন মিলে আমাকে ধরে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে গেল। বাবার শরীর তখনও পর্যন্ত ভয়ানকভাবে কাঁপছিল। আমরা তাকে আর কিছু বলতে না দিয়ে ধরাধরি করে দাওয়া এনে বসালাম। ঠাকুমা কিন্তু নিজের মতোই ছিলেন, অবিচল ভঙ্গিতে পরপর লণ্ঠনগুলো জ্বালাচ্ছিলেন। বেশ রাগ হচ্ছিল তার উপর। বাবার এই দশা দেখেও তিনি নির্বিকার রয়েছেন কি করে। তারপর অবশ্য মনে পড়ল তার
এমন ভাবগতিকের কারণ। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়ার দরুন তিনি তীব্রভাবে ঘৃণা করতেন শাক্ত এবং শাক্ত বিষয়ক সমস্ত কিছুকে। বটুক মিশ্রকে সেই কারণেই দুচক্ষে দেখতে পারতেন না। জড়াসুর পুজোর সময়ও আপত্তি জানাতেন। নেহাত সেই সময় আমার প্রাণ সংশয়ের ব্যাপারটা যুক্ত ছিল, তাই নাতির মুখ চেয়ে মেনে নিয়েছিলেন। তবে পরে অবশ্যই নিজের মতো করে প্রায়শ্চিত্ত করেছিলেন। বৃদ্ধার উপর অনর্থক চোটে কোনো লাভ নেই, এই ভেবে আমিও মা দুজনে বাবাকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলাম। তারানাথ থামল। গল্পের মধ্যে বিরতি নেওয়াটা তার চিরাচরিত অভ্যেস। বার্ধক্যজনিত কারণে হয়তো মাঝে মধ্যে কথার খেই হারিয়ে ফেলে, কিংবা হয়তো একটানা বলার পর গলাটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্যই সে এমনটা করে। আমরাও অবসরে প্রশ্ন করার সুযোগ পেয়ে যাই। গল্পের প্রথম অংশ শুনতে শুনতে এই সমস্ত প্রশ্নের উদয় হয়, যার উত্তর তারানাথ কর্তৃক আমাদের পাওয়ার পরই পরের অংশ শুরু হয়। আচ্ছা ঠাকুরমশাই, এই যে আপনি বললেন শনি মঙ্গলবার অশুভ শক্তিদের কার্যক্ষমতা অনেকাংশে বেড়ে যায়, তাই অপশক্তিদের কয়েকটার সাথে পরিচয় করান না। জানতে ভারী ইচ্ছে করে সেই সমস্ত ইতিবৃত্ত। শাস্ত্র যেমন ভাবে দেবদেবীদের স্তুতি মন্ত্র আখ্যানের সমাবেশে রচিত, তেমনি যাবতীয় অপচ্ছায়াদের জন্য বিশেষ কিছু গ্রন্থ রচিত হয়েছে, যার মধ্যে আমরা পাই তাদের বর্ণনা, তাদের বৈশিষ্ট্য, তাদের নিয়ে ক্রিয়াকলাপ করার পন্থা এবং তাদের নিয়ন্ত্রণে রাখার উপায়। একদিকে ধরে নাও ভূত ডামর, প্রেত ডামর, চণ্ড সহস্রিকার পুঁথির কথা। সেখানে যাদের বিষয়ে উল্লেখ করা আছে, যেমন কর্ণ পিশাচিনী, ডামরি, প্রেত কাকিনী, তাদের সাথে তুমি আবার ব্রহ্মদৈত্য, শাকচুন্নি কিংবা স্কন্ধকাটা বা কবন্ধকে মেলাতে পারবে না। একই শ্রেণীভুক্ত হলেও তাদের বিন্যাস আলাদা। ব্রহ্মদৈত্য হল সেই সব আত্মা যাদের মৃত্যু হয় উপনয়নের 11 দিন পর। এরা সচরাচর তোমার ক্ষতি করবে না, যদি না এদের বিরক্ত করো। চটলে এরা মহাসাংঘাতিক। এছাড়া শাকচুন্নির প্রসঙ্গে আসি। সংস্কৃতে শঙ্খচূর্ণী এই কথা থেকেই শাকচুন্নি এসেছে। বিশেষত বিবাহের ইচ্ছে মনে পোষণ করে যে সমস্ত ঈর্ষাকাতর মহিলারা আত্মহত্যা করে, তারাই শাকচুন্নিতে রূপান্তরিত হয়। লক্ষ্য করে দেখবে, সন্ধ্যার পর বাড়ির মেয়ে বউয়েদের এলো চুলে বাইরে বেরোতে বারণ করা হয়, কারণ এই শাকচুন্নি। এদের কবলেই বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে মানুষেরা পড়ে। বাবা, এত রকমের ভূত প্রেত হয় নাকি ঠাকুর মশাই? বিস্ময়ের অভিব্যক্তি কণ্ঠদেশে ফুটিয়ে তুলে জিজ্ঞেস করল কিশোরী। তা নয় তো বলছি কি, এতদিন ধরে তোমাদের যে এত রকমের অভিজ্ঞতা শুনিয়ে আসছি, সেই সবই বিচিত্র বিচিত্র সব দুরাত্মাদের সম্মুখীন হওয়ার ফলেই সম্ভব হয়েছে। সাধেই কি বলি, এ গল্প কখনোই শেষ হওয়ার নয়। একটা বলতে শুরু করলে আরেকটা আপনা থেকেই চলে আসে। তোমরা কখনো খেয়াল করেছো কিনা জানি না, তবে লক্ষ্য করলে ঠিকই ধরতে পারবে, আমার বলা সমস্ত ঘটনার প্রেক্ষাপটে মানব জীবন ও তার সাথে সম্পর্কিত ঘটনাবলী যুক্ত থাকে। কেবল তোমাদের কাছে একটু রসালোভাবে তুলে ধরি বলে অলৌকিকের স্বাদটা পাও। যাই হোক, কথায় কথায় দেখব দুম করে অন্য প্রসঙ্গে চলে গেছি। তার আগে বরং মূল ঘটনাটা শুনিয়ে নি। সেটাই ঠিক হবে। তারানাথ ফের বলতে শুরু করলেন। বটুক মিশ্র চলে গেল। তার মৃত্যুর জের টেনে মোটামুটি 4-5 দিন আবহাওয়া উত্তপ্ত থাকলেও
ধীরে ধীরে সেই পরিমণ্ডলও ক্ষীণ হয়ে এলো। গ্রামের কেউই বিষয়টাকে নিয়ে বেশি জল ঘোলা করল না। কেন তা বলতে পারবো না, তখন বয়স অল্প, হয়তো জল ঘোলা হয়েও ছিল, আমি জানি না। বটুক মিশ্রের মৃত্যু যেহেতু হয়েছিল অপঘাতে, তাই নিয়ম মেনে 3 দিনের মাথায় ঘাট কাজ এবং শ্রাদ্ধাদির মাধ্যমে নিয়ম ভঙ্গ হওয়ার কথা ছিল। এই কদিন শুধু আমাকে বলে নয়, গ্রামের সব মায়েরাই তাদের ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেননি। কোথা থেকে হাওয়া বাতাস লাগিয়ে ঘরে ঢুকবে সে আরেক ঝক্কি। তো শনিবার বটুক মারা গেছে, সেই হিসেবে মঙ্গলবার ঘাট কাজের আয়োজন করা হয়েছে। ভিটের মধ্যেই প্রতিষ্ঠা করা পারিবারিক পুকুর থাকার কারণে পরিবারবর্গকে আর কষ্ট করে গঙ্গার ঘাটে যেতে হয়নি। দুপুর 12টা নাগাদ নাপিতকে ডাকা হয়েছে। ইতিমধ্যে মেয়েরা নখে খুঁট ছুঁয়ে পুকুরের জলে স্নান করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। বাকি পড়েছিল কেবল বটুকের ছেলে ধীরেন। তারও ক্ষৌরকর্ম সারা হলে পরে সেও নেমেছে পুকুরে স্নান করবে বলে। সবে প্রথম ডুবটা দিয়ে দ্বিতীয়টা দিতে যাবে, এমন সময় হঠাৎ জলের মধ্য থেকে কিছু একটাতে তার পাটাকে টেনে ধরে। সেই সময় আমার মা ছিলেন ঘাটে, তার মুখ থেকে যা শুনেছি সেটাই বলছি তোমাদের। ধীরেন সাঁতার জানত না, ঘাটে সিঁড়িতে দাঁড়িয়েই ডুব দিচ্ছিল। পায়ে সজোরে টান পড়তেই টাল সামলাতে না পেরে এসে হুমড়ি খেয়ে পড়ে গভীর জলে। মা তো দেখে তড়িঘড়ি হাঁক ডাক শুরু করে দেন। ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, ছেলেটা ডুবে যাচ্ছে। পুকুর ঘাটে মা একলা মেয়ে মানুষ, নাপিত ছিল না যে সাহায্য করতে এগিয়ে আসবে। ফলে লোকজনের আস্তে আস্তেই সব শেষ হয়ে যায়। ধীরেনের মা বউ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে মা কপাল চাপড়াতে চাপড়াতে ঘাটের সিঁড়িতে বসে কান্নাকাটি করছে, আর পুকুরের ঠিক মধ্যিখানে জল খুব দ্রুত গতিতে কুণ্ডলাকারে পাক খাচ্ছে। মেয়ে মানুষের কান্নাকাটিতে খবরটার রাষ্ট্র হতে আর বেশি সময় লাগলো না। পুকুরের ধারে গ্রামবাসীদের ভিড় জমে। পুকুরে ডুবুরিও নামানো হয়। 4-5 জন একসাথে নেমে ঘণ্টা খানেক খানা তল্লাশি চালানোর পর অবশেষে ধীরেনের মরদেহটা জলের বাইরে বের করে আনে। লোকজন দেখে বিশ্বাস করতে পারে না যে মরাটা টাটকা। অল্প সময়ের জন্য জলে থাকলেও শরীরটা যেভাবে ফুলে উঠেছিল যে দেখলে মনে হবে সপ্তাহখানেক সেটা জলে পড়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের যেটা, সেটা হলো ধীরেনের নাভির অংশে ছিল একখানা গভীর ক্ষত। সেই দিকে সকলের নজর সবার আগে যায়। ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন উঠতে থাকে। এই সময় ধীরেনের বউ চিৎকার করে বলে ওঠে, সব হয়েছে ওই আদিনাথের বউয়ের জন্য। নিশ্চয় ওই আমার স্বামীকে ঠেলে ফেলে দিয়েছে জলে। ও না করলে আর কেই বা করবে? থাকার মধ্যে তো শুধু ওই ছিল ঘাটে, আর তো কেউ ছিল না। দুঃখের মুহূর্তে হঠাৎ করে মৃত্যুর দোষারোপটা যে মায়ের দিকে ধেয়ে আসবে তা মা স্বপ্নেও ভাবতে পারেনি। দুঃখে অপমানে তার বাক শক্তি হারিয়ে যায়। তবে তার হয়ে জবাবটা গ্রামবাসীরাই দিয়ে দেয়। মিতু পিসি গর্জে উঠে মায়ের পক্ষ নিয়ে বলেন, শোনো হে ধীরেনের বউ, একবার বলেছ, ভুল মনে করে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু সাবধান, এই ভুল যেন আর না হয়। হ্যাঁ, কার সম্বন্ধে কি কথা বলছো তুমি জানো? 2 দিনের অতিথি হয়ে এসেছো কি না? ছোট মুখে এত বড় কথা। অন্য কেউ হলে না মুখে নড়া ঘষে দিতুম। হ্যাঁ। এরপর হারাধন কবিরাজ বললেন, ঠিকই তো, ধীরেনের বউ বলি তোমার বুদ্ধি শুদ্ধিকে লোপ পেয়েছে। হ্যাঁ, দুম করে কোনো কিছু একটা বলে দিলেই হলো। হ্যাঁ, একবারও ভেবে দেখলে না তুমি কি বলছো? আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরে নি তোমার কথা সত্যি, তাহলে আদিনাথের বউ তোমার স্বামীকে খুন করে পালিয়ে না গিয়ে এখানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁক ডাক ছাড়তে যাবে কেন? হ্যাঁ, ওসব নাটক।
বুঝলে তো খুড়ো, এই মা বৌমা সাজানো নাটক। বটুকটা আমাদের কত ভালো মানুষ ছিল, সারাদিন মায়ের নামে ডাক করেই কাটাতো। তা তো এদের সহ্য হলো না, তাই এমন সুশীল ছেলেটার কান ভাঙিয়ে প্রথমে মানুষটাকে শেষ করলো, তারপর ফন্দি করে ছেলেটাকে মারলো। আমি পই পই করে সাবধান করেছিলাম বটুকদাকে যে দাদা দ্বিতীয়বার বিয়ে করো না। সেদিন যদি কথা শুনতো তাহলে কি আর এই দিন দেখতে হতো? হ্যাঁ কি বৌদি, এইবার সমস্ত রাস্তা পরিষ্কার হয়ে গেল তো সম্পত্তি ভোগের। দাদা থাকতে তো জোর জুলুম চালাতে পারতে না, এখন এই নতুন সাগরেদকে নিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে। কি তাই তো? গ্রামবাসীদের পাশে পেয়ে মায়ের মনোবল পুনরায় ফিরে আসে। তিনি সোজা হয়ে দাঁড়ান, সকলকে থামিয়ে আলোকপাত করেন অন্য একটি বিষয়ের উপর। দয়া করে আপনারা সকলে শান্ত হন। বৌমা ভুলবশত বলে ফেলেছে, ভুল মনে করে ওকে ক্ষমা করে দিন। আর বৌমা, তুমি আমার উপর অভিযোগ আনছো, কিন্তু একটা জিনিস কি তোমার চোখে পড়েছে? ধীরেনের নাভির জায়গায় ওই ক্ষতটা। আমি না হয় ছেলেটাকে ধাক্কা মেরে জলে ফেলে দিতে পারি, কিন্তু ক্ষতটা কিভাবে করব বলো তো? যদি অস্ত্রাঘাত করতাম তাহলে তো রক্ত পড়ে থাকতো মাটিতে, কিংবা তার চিৎকারটা শুনতে পেতে। সকলের করা তীব্র ভৎসনার পর বটুক মিশ্রের বউ কিংবা বৌমার মুখ থেকে আর একটাও বুলি ফুটছিল না। মায়ের প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেনি তারা। গ্রামবাসীরা তাদের নিজ মনোভাবের কারণে একেতেই উত্তক্ত হয়েছিল, রেগে মেগে সকলে হয়তো চলেই যেত। কিন্তু মায়ের অনুরোধে সে যাত্রায় তারা ধীরেনের অন্তিম সংস্কারটুকু করে এসেছিল, মনের মধ্যে এক প্রকার অনিচ্ছা পোষণ করে। আচ্ছা ঠাকুর মশাই, এই বটুক মিশ্রের ঘাটের কাজের দিনই যখন বাড়িতে তার ছেলে অপঘাতে মারা গেল, তাহলে বটুকের পারলৌকিক ক্রিয়া কি সেই দিন সম্পন্ন হয়েছিল? দ্বিতীয় পর্বের বিরতিতে সর্বপ্রথম প্রশ্নটা আমিই করলাম। না বিভূতি, সেই দিন যেহেতু বাধা পড়ল তাই কাজ পিছিয়ে গিয়েছিল আরও 3 দিন। তৎকালীন সময় পারলৌকিক ক্রিয়ার বিভিন্ন প্রকার ছিল। সমাজের জাতি, বর্ণ, সম্প্রদায় ভেদে সেগুলো স্থির হতো। কিছু কিছু তো তোমাদের বলেছিলাম, যেমন সর্বোচ্চ রীতি ছিল দান সাগর এবং সর্বনিম্ন ছিল তিল কাঞ্চন। হ্যাঁ, দেবদর্শনের কাহিনী বলার সময় তো আপনি বলেছিলেন। এবার শ্রাদ্ধের সময়ও বিভিন্ন বিধিনিষেধ আরোপিত হয় যদি কোনো বাধা আসে। সবিস্তারে বলতে গেলে তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, তাই ছোট করেই বলছি। স্বাভাবিক হিসেব অনুযায়ী ব্রাহ্মণদের ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু হলে পারলৌকিক ক্রিয়াদির সময়কাল 12 দিন, আর অন্যদের ক্ষেত্রে 10 দিন। এইবার অপঘাতের ক্ষেত্রে সেটা 3 দিনে নেমে যায়। তবে যদি অশৌচ চলাকালীন পুনরায় অশৌচ পড়ে, তাহলে সেই দিন থেকে হিসাব করে পরবর্তী অশৌচের সমাপ্তির দিন গণনা করে একসাথে দ্বৈত শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এবার এর মধ্যেও প্রকারভেদ থাকতে পারে, বা আমি যেটা বললাম কোনো কোনো ক্ষেত্রে হয়তো তা পরিবর্তনীয়, কারণ আমিও বিস্তর চর্চা করতে পারিনি এসব নিয়ে। তাছাড়া হিন্দু ধর্মের একাধিক নিয়মকানুন থাকে, তাই যদি আমার বর্ণনা শুনে কেউ আমাকে এসে ভুল বলেনও, আমি নিঃশব্দে নির্বিবাদে তা মেনে নেব, কারণ তার দিক থেকে তিনি হয়তো ঠিক। বাহ বাহ ঠাকুর মশাই, হ্যাঁ আপনি তো খুব বুদ্ধি করে কথাটা বললেন। কিশোরী, অহেতুক ঝামেলায় কেই বা পড়তে চায় বলো? এদেশে সব কিছু নিয়ে কথা বলা গেলেও ধর্ম নিয়ে বলতে গেলে 10 বার ভাবতে হয়। তাই শুধু আমি কেন, সকলেরই উচিত এমনভাবে তাদের বক্তব্যকে উপস্থাপন করা যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। ভাবতে অবাক লাগছে, তারানাথকে আমি এতদিন গো বেচারা সাদাসিধে মানুষ বলেই ভেবে আসতাম। তবে আজ তার এহেন চিন্তাধারার সাথে পরিচিত হয়ে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল।
উপমার আড়ালে তিনি যেটা বললেন তা তো সর্বতভাবে সত্য। ইতিমধ্যে ধর্মের নামে দেশে আগুন জ্বলতেও দেখা গেছে। তাছাড়া আরও একটা বিষয় পরিষ্কার হলো যে চার দেওয়ালের মধ্যে তারানাথের পৃথিবীটা আবদ্ধ নয়। ক্ষুদ্র পরিসরে তিনি থাকেন বটে বার্ধক্যের কারণে, তবে নজর তার সুবিস্তৃত। যাই হোক, অন্য সমস্ত চিন্তাভাবনা ছেড়ে আমি পুনরায় গল্পে মনোনিবেশ করলাম। মঙ্গল থেকে বৃহস্পতি পরপর 3টি দিন হয়তো নিরুপদ্রবে কেটে যাবে, এমনটাই আমরা সকলে ভেবেছিলাম। তবে বিভীষিকার আত্মপ্রকাশ ঘটল শুক্রবার সকালে। আদিনাথ দাদা, ও আদিনাথ দাদা, বাড়ি আছো? বৌদি, ও বৌদি, কই গেলে তোমরা? আরে বাইরে বেরো এক্ষুনি। ঘরে বসে আমি তখন পান সাজছিলাম। মা গেছিলেন নদীতে নাইতে, আর বাবার শরীরটা দুদিন ধরে খারাপ থাকায় তিনি অঘরে ঘুমিয়েছিলেন। অঙ্গন থেকে হারু নাপিতের ডাক কয়েকবার শুনে শেষটায় আমি উঠে গিয়ে শুধালাম, কি হয়েছে গো খুড়ো? এই ভর দুপুরে এমন হাঁক ডাক করছো কেন? বাবা তো অসুস্থ, ঘুমাচ্ছে, মা গেছে নদীতে। এখন তাহলে কি করি রে তারানাথ? গলার স্বর অনেকটাই খাটো করে হারু বলল। কেমন খটকা লাগলো মনে। কিছুটা সন্দিহান ভাবেই বললাম, ব্যাপারটা কি বলো তো খুড়ো? তোমার চোখ মুখ দেখে কেন এটা মনে হচ্ছে যে তুমি ভীষণ ভয় পেয়েছো? আমার এই কথাতে হারু মুখে কিছু না বললেও তার অভিব্যক্তি স্পষ্টই জানান দিয়ে গেল যে আমার অনুমানটাই সত্যি। কি হয়েছে খোলসা করে বলো তো। তুই যাবি আমার সাথে মিশ্র বাড়িতে? ওখানে আসলে একা ঢোকার সাহস হচ্ছে না আমার। একটু আগে যা দেখে এলাম তাতে করে এখনো পর্যন্ত যে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি এই রক্ষে। কম্পিত স্বরে হারু বলল। কথার মাঝে কতকটা থেমে বাদ দুয়েক তাকে কপালের ঘাম মুছতেও দেখলাম। গ্রামের সাহসী লোকদের মধ্যে হারু নাপিতের নাম উল্লেখ করা হতো। সেই হারু নাপিতই যখন কোনো কারণে ভয় পাচ্ছে, তার উপর আবার দিনের আলোতে, তখন বিষয়টা বেশ গুরুতর হবে এই ভেবে আমি বললাম, কই চলো তো দেখি। কিছুটা কৌতূহল এবং কিছুটা সাহসের উপর ভর করেই বটুক মিশ্রের ভিটেতে গিয়ে উঠলাম বটে, তবে সাহসের পারদ ওই ভিটের মাটিতে পা দেওয়ার সাথে সাথে হঠাৎ করেই যেন নিম্নমুখী হতে লাগলো। তার জন্য অবশ্য পরিবেশও কতকটা দায়ী। তা সত্ত্বেও যেন অদৃশ্য কিছু একটার উপস্থিতি আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করে চলেছিল। সে অনুভূতি তোমাদের বলে বোঝানো যাবে না, যার হয় সেই বোঝে একমাত্র। ছোট থেকে বড় হয়ে ওঠা অবধি কমবার তো মিশ্র বাড়িতে ঢুকিনি। সেখানকার প্রত্যেকটা অংশের সাথে আমি রন্ধ্রে রন্ধ্রে পরিচিত, কিন্তু সেদিন জানি না কেন বড্ড অপরিচিত লাগছিল জায়গাটাকে। চিনেও যেন চিনতে পাচ্ছি না। বাড়ির চৌহদ্দির মধ্যে বাতাসও যেন প্রবাহ থামিয়ে দিয়ে স্তব্ধ হয়ে গেছে। ভিটের সীমানাতে সারিবদ্ধভাবে বেড়ে ওঠা আম কাঁঠালের গাছে কোনো পাখিকে দেখতে পাচ্ছিলাম না, কিংবা বাইরে থেকেও তাদের ডাক ভেসে আসছিল না আমার কানে। ক্রমেই আমার মনের উপর পড়তে থাকা পার্থিব এবং অপার্থিবের দ্বৈত প্রভাবের বশে আমি সাহস হারিয়ে ফেললাম। ভীষণভাবে ভয় লাগতে লাগলো। হাত পা অবশ হয়ে এলো। চলার কিংবা বলার শক্তিটুকু যেন কেউ আলোর গতিতে শুষে নিচ্ছে এমনটা মনে হচ্ছিল, কিন্তু কিছু করতেও পারছিলাম না।
তখনও আঙিনার সামনে আসেনি, তাতে এই অবস্থা। অনেক কষ্টে শেষটায় মাথা ঘুরিয়ে কোনো রকমে হারু নাপিতকে ডাকার উদ্যোগ করতে যাচ্ছি, তখনই চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। মন্ত্রমুগ্ধের মতো হারু তার হাত দুখানিকে সামনের দিকে প্রসারিত করে এগিয়ে চলেছে পুকুরের দিকে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে আর নিজের মধ্যে নেই। অবরুদ্ধ এক নিয়ন্ত্রণের বশে বশীভূত হয়ে সে টলমল গতিতে এক পা করে পুকুরের দিকে চলে যাচ্ছে। আমার নিজের মধ্যেও তখন চলার শক্তি ছিল না, তাই আর কিছু না ভেবে চিৎকার করে ডাকলাম, খুড়ো, খুড়ো আর এগিয়েও না, সামনে পুকুর, তুমি সাঁতার জানো না, ডুবে যাবে, খুড়ো। যতটা সম্ভব জোরেই চিৎকার ছাড়লাম আমি, কিন্তু না, কোনো লাভ হলো না। শত চেষ্টা করেও আমি আমার ডাক হারু নাপিতের কাছে পৌঁছে দিতে পারলাম না। একইভাবে এগোতে এগোতে একটা সময় পর পুকুরের কাক চক্ষু কালো জলের উপরে আছড়ে পড়ল হারুর পার্থিব শরীরটা। সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরল যেন। প্রকৃতিস্থ অবস্থায় ফিরে নিজেকে অতল জলের মধ্যে আবিষ্কার করা মাত্র হারু প্রাণপণে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তারানাথ, তারানাথ, আমাকে আমাকে বাঁচা, আমাকে বাঁচা তারানাথ, আমি 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 ডুবে যাচ্ছি। এই সময় আমি অনুভব করলাম যে অদৃশ্য যে বন্ধন এতক্ষণ আমাকে আটকে রেখেছিল, হঠাৎ করেই সেটা যেন সরে গেছে। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে আর কোনো সমস্যা আমার হচ্ছিল না। তৎক্ষণাৎ সময় নষ্ট না করে পুকুরের দিকে ছুটে গেলাম আমি। ঘাটে সিঁড়িতে অনেকটা অবধি নেমে হারুর হাত ধরতে চেষ্টা করলাম। এদিকে হাত পা ছুটতে ছুটতে সে তখন অনেকটাই দূরে সরে গেছে। আমি চেষ্টা করেও তার নাগাল পাচ্ছিলাম না। কি করব ভাবতে ভাবতেই তখনই একটা বুদ্ধি খেলে গেল মাথায়। ভিটের এক কোণে বিরাট বড় একটা বট গাছ ছিল। তার বেশ লম্বা লম্বা ঝুড়িগুলো নেমে এসে মাটি স্পর্শ করছে। সেগুলোকেই ছিঁড়ে একটার সাথে আরেকটা বেঁধে যদি দড়ির মতো করে জলে ফেলে দেওয়া যায়, তাহলে সেটা ধরে কোনো রকমে হারু উঠে আসতে পারবে। এই ভেবে আমি পশ্চাৎ পদগামী হতে যাচ্ছি। ঠিক সেই সময় পিছন থেকে একটা হাত আমার পা দুখানি ধরে সজোরে টান মারল। টাল সামলাতে না পেরে তৎক্ষণাৎ আমি জলে পড়লাম। সাঁতার আমি জানতাম ঠিকই, কিন্তু সেই হাতের শক্তির কাছে আমি পেরে উঠছিলাম না। ক্রমাগত সে আমাকে নিচের দিকে টানছিল। হাঁচড় পাচড় করে তার নাগাল ছাড়ানোর সমস্ত চেষ্টাই নিরর্থক হয়ে পড়ছিল। একবার করে সে আমাকে জলের অনেকটা গভীর অবধি টেনে নামিয়ে নেয়, তো পরক্ষণে সাঁতরে আমি ওপরে উঠে আসি। এইভাবে কিছুক্ষণের দ্বন্দ্বযুদ্ধ চলার পরে দেহের সমস্ত শক্তি ফুরিয়ে যায়। ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ি। তারপর নাকে মুখে অনেকটা করে জল ঢুকে যাওয়ার দরুন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। চেতনা ক্রমশ লোপ পাচ্ছিল। তারপর একটা সময় আচমকা সামনে সব কিছু ডুবে যায় গাঢ় অন্ধকারে। কারণ জ্ঞান হারানোর আগের মুহূর্তে আমি দেখেছিলাম যে হারু এতক্ষণ নিজের প্রাণ বাঁচাতে অনুক্রমে হাত পা ছুঁড়ে ভেসে থাকতে চেষ্টা করছিল, সেই এবার পেছন থেকে এসে তার বিরাট শরীরটা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ভেবেছিলাম এ যাত্রার মতো হয়তো শেষ, বাঁচার আর কোনো আশা নেই। যে কালান্তক অভিশাপ আমাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে, তার কবল থেকে নিস্তার দেবেই বা কে।
এই প্রশ্নের উত্তর অবশ্য অনেকটা পরে গিয়ে পেয়েছিলাম। পুকুরের জলে অদৃশ্য শত্রুর সাথে লড়তে লড়তে যে চেতনা আমার লোপ পেয়েছিল তা ফিরে আসলো বেশ কয়েকজনের সমবেত কণ্ঠস্বর গানে আসতে। চোখ বন্ধ অবস্থাতেও বুঝতে পারছিলাম আমি আমার বাড়ির লোকজনের সংস্পর্শেই রয়েছি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? ক্রন্দনরতা মায়ের স্বর শুনেই আমার ইচ্ছা হলো এক ঝটকায় উঠে পড়ে তাকে জড়িয়ে ধরি, কিন্তু সে ইচ্ছা আমার সফল হলো না। ওঠার চেষ্টা করতেই যন্ত্রণায় একেবারে কুঁকড়ে গেল আমার মুখমণ্ডল। থাক বাবা, উঠতে হবে না এখন, তুমি একটু বিশ্রাম নাও, না হলে শরীরের ক্ষতগুলো তো আবার সতেজ হয়ে উঠবে। অপরিচিত কণ্ঠস্বর শুনে অতি কষ্টে ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। দেখলাম এক গুচ্ছ উৎকণ্ঠিত দৃষ্টি আমার উপরেই নিবদ্ধ হয়ে রয়েছে। তাদের মধ্যে রয়েছে আমার মা, বাবা, ঠাকুমা, বাড়ির অন্যান্য সদস্যেরা এবং কয়েকজন প্রতিবেশী। মা আমার কাছে এগিয়ে এসে মাথার কাছটাতে বসলেন, আলতোভাবে হাত বুলিয়ে দিলেন কপালে। তৎক্ষণাৎ ফোঁটা ফোঁটা হয়ে কয়েক বিন্দু জল আমার কপালের ওপর পড়ল। অন্ধকার ঘরে প্রদীপের মৃদু আলোয় দেখলাম মা কাঁদছেন নিঃশব্দে। তবে সে কান্না দুঃখের নয়, বরং আনন্দের। জিজ্ঞেস তো করতে মন চাইল অনেক কিছুই, কিন্তু শরীর তখন এতটাই দুর্বল ছিল যে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পর্যন্ত পারছিলাম না। মনের মধ্যে এক রাশ কৌতূহল ভিড় করেছিল। আমি এখানে এলাম কিভাবে? আমাকে উদ্ধারই বা করলো কে? তাছাড়াও অজস্র প্রশ্ন। সেই সমস্ত কিছুর উত্তর একত্রে মিলল পরের দিন। এক রাতের গভীর ঘুম এবং পরিপূর্ণ বিশ্রামের পর খুব ভোরে আমার ঘুম ভাঙল। শরীরের যন্ত্রণা পুরোটা না গেলেও অনেকটাই কমে এসেছে। বিছানায় উঠে বসতে কোনো সমস্যাই হলো না। কিছুক্ষণ বসে থেকে ধাতস্থ হয়ে তারপর বাইরে বেরোলাম। মা উঠোন ঝাড় দিচ্ছিলেন। আমাকে দেখে বললেন, উঠে পড়েছিস বাবা? যা তাহলে হাত মুখ ধুয়ে আয়, ব্রজেশ্বর বাবু তোর জন্য অপেক্ষা করছেন। ব্রজেশ্বর বাবুকে? সে তুই নিজেই দেখিস। যা এখন, যেটা বললাম কর আগে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে স্নান সেরে একেবারে সূর্য প্রণাম করেই মায়ের কাছে গেলাম। বললাম, আমার সব কাজ শেষ মা, এবার বলো ব্রজেশ্বর বাবুকে। এই নে, এই ফলাহার নিয়ে তোর বাবার ঘরে যা, ব্রজেশ্বর বাবুকে দিবি। ওখানেই উনি আছেন। কালই চলে যেতেন, তবে তোর সাথে কি কথা বলবেন বলে রয়ে গেছেন। আমার বেশ অবাক লাগলো। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি, তার আবার আমার সাথে কথা বলার কি দরকার? আগ্রহের মাত্রাটা আরো একটু বেড়ে গেল। ফল কোঁচানো কাঁসার থালাটা মায়ের হাত থেকে নিয়ে বাবার ঘরে গেলাম। দেখলাম মেঝেতে আসনের ওপর পদ্মাসনে উপবিষ্ট হয়ে দীর্ঘদেহী এক সুপুরুষ। দৌড়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্ফীত হাস্যের সাথে তিনি আমাকে আহ্বান জানালেন। তার সাথে চোখাচোখি হতেই মনের মধ্যে কেমন যেন একটা ভাব জন্মাল, যে ভাবটা পরে অমর জীবনকে দেখে হয়েছিল আমার। সৌম্যকান্তি সুশ্রী মানুষটার চাহনি, বাচনভঙ্গি, পোশাক পরিচ্ছদ সবকিছুতেই প্রকাশ পাচ্ছিল এক অর্থবহ এবং চিত্তাকর্ষক ব্যক্তিত্বের। আমি ঘরের ভেতর এসে রকমারি
ফল দ্বারা সজ্জিত থালাটা তার সামনে রেখে প্রণাম করলাম, দিয়ে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। জানি তো। আপনি জানেন? হ্যাঁ জানি, তোমার বাবার কাছ থেকেই শুনেছি। আর তাছাড়া তোমার ব্যাপারে আমি আরো অনেক কিছুই জানি, যা আর কেউ আপাতত জানে না, তবে পরে জানতে চলেছে। সেই নিয়ে তোমার বাবার সাথে কথা হচ্ছিল, আর তুমি চলে এলে, ভালোই হয়েছে। আলাপ পরিচয়ের কিংবা ভবিষ্যতের প্রসঙ্গে না গিয়ে ব্রজেশ্বর বাবুকে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করছি, সেই দিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন কিভাবে? সেই বিষয়ে আমি একটু পরে আসছি বাবা। এই একই প্রশ্ন তোমার মতো আরো অনেকেই আমাকে করেছেন। তুমি কাল অসুস্থ ছিলে, নচেৎ কালই এই বিষয়ে আলোকপাত করে আমি চলে যেতাম। একটু অপেক্ষা করো, হ্যাঁ, তারা সকলেই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরো কিছুটা সময় ধৈর্য ধরতেই হলো। যে ঘরে আমরা 3 জন বসেছিলাম, আস্তে আস্তে সেখানেই লোক সংখ্যা বেড়ে হলো 12। গতরাতে যাদের যাদের দেখেছিলাম তারা সকলেই এসেছে। সবাই তো চলে এসেছে, এইবার বলুন। ব্রজেশ্বরবাবু আমাকে অধৈর্য দেখে মৃদু হাসলেন, তারপর বললেন, তোমার দেখছি ধৈর্যের বাঁধ একেবারেই দৃঢ় নয়। অভ্যাস করো তারানাথ, ভবিষ্যতে কাজে লাগবে। সেই সময় বছর 10-এর ছেলেটা ধৈর্য শব্দের অর্থ নিরূপণে অসমর্থ থাকায় ব্রজেশ্বরবাবুর কথাকে এক প্রকার ভুলেই গিয়েছিল। কিন্তু আজ মনে পড়লে আক্ষেপ হয়, বুঝলে। বার্ধক্যের বুঝ যদি ছোট বয়সে আসতো, তাহলে আজকের দিনটা হয়তো অন্যরকম হতো। যাই হোক, এখন আর ভেবে কি হবে, বরং গল্পের বাদ বাকিটুকু বলে আজকের মতো ক্ষান্ত হই, কেমন? বেশ। সকলে এসে উপস্থিত হওয়ার পর ব্রজেশ্বরবাবু সবিস্তারে বলতে শুরু করলেন সেদিনের ঘটনাটা। আপনাদের সকলের মনে এই মুহূর্তে নানা ধরনের প্রশ্নেরা এসে যে ভিড় করতে শুরু করেছে, তা আমার অজানা নয়। প্রত্যেকেই ভাবছেন আমি কে, এবং সেই দিন আমি এই বাচ্চা ছেলেটাকে বাঁচালামই বা কি উপায়। দ্বিতীয় প্রসঙ্গে যাবার আগে আমি 2 কথা বলে নিই। প্রথমত, আমাদের গ্রামে দেবী আগমেশ্বরীর অভিশাপ নেমে এসেছিল, এবং দ্বিতীয়ত, যেটা সব থেকে বেশি আশ্চর্যজনক, তা হলো আমি কোনো জীবিত মানুষ নই। আহা, ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের। আমি কারোর কোনো ক্ষতি করব না। আপনারা জেনে আশ্বস্ত হবেন, দেবীর অভিশাপ থেকে এই গ্রাম মুক্তি পেয়েছে সেই রাতেই। তবে সেটা একটি প্রাণের বিনিময়। সেই প্রাণ যে একদিন পথে নেমেছিল তার আরাধ্যার অন্বেষণে। উপমার আড়ালে আমি আমার কথাই বলছি। আপনাদের এই রুদ্রপুরে বহুকাল আগে আমার প্রপিতামহ শ্রী দেবেশ রত্ন ভট্টাচার্য এসেছিলেন মাতৃ আজ্ঞা পালন করতে। বংশগতভাবে আমরা প্রত্যেকেই আগমতন্ত্রে দীক্ষিত এবং মাতা আগমেশ্বরীর পূজারী। আমাদের আদি বাসস্থান ছিল নদিয়া জেলায়। সেই নদিয়ায় যেখানে একই সাথে বৈষ্ণব ও শাক্ত মিশে গিয়ে একাত্ম হয়েছিল, সেই নদিয়ায় যা একই সাথে শ্রী চৈতন্যের লীলাক্ষেত্রে এবং ঘোর মাতৃসাধক শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশের সাধনস্থল। সেই পুণ্যক্ষেত্র থেকে একসময় আমাদের চলে আসতে হয়, তা এক প্রকার বাধ্য হই। যে মৈত্রীর সম্পর্ক শাক্ত ও বৈষ্ণবের মধ্যে স্থাপিত হয়েছিল, তা অনেকে মেনে নিতে পারেনি, যার ফলে দ্বিধা দ্বন্দ্ব লেগেই থাকত। এক সময় সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।
বৈষ্ণবের হাতে শাক্তের রক্ত এবং শাক্তের হাতে বৈষ্ণবের রক্ত ঝরতে শুরু করে। এমতাবস্থায় প্রপিতামহ দেবেশ রত্ন তার পরিবারের সুরক্ষার্থে দেবীর আরাধনায় লীন হলেন। নদীর চরে বসে এক মনে দেবীর আবাহন শুরু করলেন। ওম ক্রিং ক্রিং ডিং ডিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 রিং 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 হিং স্বাহা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। বিবিধ পূজা পদ্ধতি পালনের পর মধ্যরাত্রে নিজের বুক চেরা রক্ত তিনি উৎসর্গ করলেন দেবীর উদ্দেশ্যে। আয় মা আয়, তোর ভক্ত আকুল হৃদয় তোকে ডাকছে। আয় আয় মা মুন্ডমালিনী চামুন্ডা, এই ঘোর বিপদের হাত থেকে উদ্ধার করাবো। নইলে যে তোর আরাধনা করার জন্য এই পার্থিব শরীরটার আর কোনো অস্তিত্বই থাকবে না। আজ আমি নিঃস্ব, তোকে দেওয়ার মতো কিছুই নেই, তাই অন্তিম আহুতি হিসেবে নিজের বুক চিরে রক্ত দিলাম। দেবীর প্রতি এহেন ঐকান্তিক নিষ্ঠা ও ভক্তিরসে নিমগ্ন আহ্বানে সাড়া দিতে করাল বদনী মাকে আসতেই হলো। শেষ রাতের গহীন আধারে দেবী হলেন আবির্ভূতা। প্রথমেই তিনি হরণ করলেন ভক্তের সকল যন্ত্রণা, দিব্যজ্যোতি প্রয়োগ করে সারিয়ে তুললেন দেবেশ রত্নের বুকের ক্ষত। তারপর আশীর্বাদ করে বললেন, তোমার বেদনা আমি বুঝতে পারি দেবেশ রত্ন, ভয় পেও না। মূর্খের দল রক্তের যে নেশায় মেতে উঠেছে তাই তাদের বিনাশের কারণ হয়ে দাঁড়াবে, এবং তার হাত থেকে তোমার কিংবা তোমার মতো যারা আমার একনিষ্ঠ ভক্তেরা রয়েছে তারা রক্ষা পাবে। মনে রেখো, আমি সর্বত্র বিরাজমান, তাই মাতৃভূমির মায়ায় নিজেকে আবদ্ধ রেখো না। সন্ধান করতে থাকো পরবর্তী সাধন স্থলের। যেই স্থান তোমার উপযুক্ত বলে মনে হবে সেখানেই আমার মূর্তি স্থাপন করে আমার ধ্যান করো। তোমার এবং তোমার পরিবারকে আজন্ম সমস্ত প্রকারের বিপদ আপদের থেকে আমি রক্ষা করব। তথাস্তু। এই বলেই দেবী অন্তর্হিতা হলেন। প্রপিতামহ বাড়ি ফিরে সেই দিনই ভিটে মাটি ছেড়ে সপরিবারে বেরিয়ে পড়লেন পরবর্তী শক্তিস্থলের খোঁজে। এই অন্বেষণ মোটেও সহজ ছিল না তার কাছে। বহু ত্যাগের সম্মুখীন হতে হয়েছিল তাকে। পদব্রজে তিনি সুবিশাল এই ভারতবর্ষে বহু সতীপীঠ শাক্ত মঠে গিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা পরিবেশ কিছুই পাননি। এরই মাঝে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। স্বপ্নাদেশের মাধ্যমে মা জানিয়েছিলেন যে তার স্ত্রীর আয়ু ফুরিয়েছে, ফলে সে যেন তার মায়া ত্যাগ করে নিজের অভীষ্ট সিদ্ধির দিকে এগিয়ে যায়। প্রায় 8 বছর পরিক্রমার পর শারীরিকভাবে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে প্রপিতামহ এই রুদ্রপুরে এসে থেমে যান। মায়ের প্রতি আস্থা থাকলেও বারবার বিফল হতে হতে তার মনোবল একেবারে ভেঙে যায়। মায়ের উদ্দেশ্যে তিনি ক্ষমা প্রার্থনা করে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে হতাশভাবে বলে ওঠেন, মারে, তোরই ভক্তকে ক্ষমা করি। তোরই অপদার্থ ছেলেটা পারল না তোকে দেওয়া কথা রাখতে। পারল যে স্বপ্ন নিয়ে নিজের দেশ ছেড়ে এসেছিলাম
সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। পথে বউকে হারালাম, মা মরা ছেলেটাকেও কষ্ট দিতে পারবো না বলে রেখে এলাম তোরই আরেক ঘর। আক্ষেপ থেকে গেলেও দুঃখ কিছুটা কমবে এই ভেবেছে আমার ছেলেটা তোর আশ্রয় নিরাপদেই। এরপর তিনি মনস্থির করলেন সমাধিস্থ হবার। রুদ্রপুরীর গভীর জঙ্গলের মধ্যে ঢুকে একাকী একটি স্থান খুঁজে নিয়ে সেইখানে পদ্মাসনে উপবিষ্ট হলেন এবং তখনই বুঝতে পারলেন মায়ের কি অপার মহিমা। 8 বছরের ব্যর্থতাকে ভুলিয়ে দিতে পারে এমন এক প্রাপ্তি তার ঘটল যে আনন্দে তিনি একটানা 3 রাত মায়ের নাম গান করে কাটালেন অরণ্যের গহীনতায়। কারণ যে স্থানকে তিনি সমাধিস্থ হবার জন্য বেছে নিয়েছিলেন সেই স্থানেই ছিল পূর্ব নির্মিত এক পঞ্চমুণ্ডির আসন, তবে তা নিষ্ক্রিয় অবস্থায়। উপযুক্ত ব্যক্তিত্বের সংস্পর্শে আসাতেই আসন আপনা হতেই জাগরিত হয়ে ওঠে এবং সাধককে তার উপস্থিতি জানান দেয়। সমাধির জন্য নির্ধারিত স্থান হয়ে ওঠে তার সাধন ক্ষেত্র। পরবর্তী ঘটনা অতি সংক্ষেপে বলে মূল কাণ্ডে চলে যাচ্ছি, কারণ আমার হাতে বড় সময় কম। আসন সংলগ্ন জঙ্গলের কিছুটা পরিষ্কার করে তিনি তার বাসস্থান নির্মাণ করেন এবং ছেলেকে সেখানে নিয়ে এসে তন্ত্রের দীক্ষায় দীক্ষিত করে তোলেন। তার মৃত্যুর পর সেই দীক্ষা ক্রমান্বয়ে উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হতে থাকে এবং সর্বশেষে তা আমি লাভ করি। মাঝের এই দীর্ঘ সময় পর্বে পরিবর্তনও আসে বিস্তর। রুদ্রপুর ধীরে ধীরে সমৃদ্ধ জনবসতির রূপ নিতে থাকে। বহু জনের আগমনে শান্ত নিবিড় সাধনস্থল বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ তান্ত্রিক মার্গের রীতিনীতি আচার উপাচারের বহু অংশ সাধারণ মানুষের জানতে নেই। তাতে সাধক এবং সেই মানুষ উভয়েরই ক্ষতি হতে পারে। তাই এই সময় আমার বাবা স্থির করলেন আসন এবং আসন সংলগ্ন এই স্থানটিকে এমন কোনো ধার্মিকের হাতে সমর্পণ করবেন যে হবে গৃহী সাধক, তবেই একমাত্র এই স্থান রক্ষা পাবে। তাছাড়া আদি বাসভূমির টান হঠাৎ একদিন অনুভব করায় বাবা ফিরে যেতে চেয়েছিলেন নদিয়ায়। ফলে দ্রুততার সাথে পরবর্তী উপযুক্ত ব্যক্তিকে সাধনস্থলের যাবতীয় ব্যাপার বুঝিয়ে আমরা ফিরে যাই নদিয়ায়। হ্যাঁ, এইবার চলে আসি বর্তমান সমস্যার প্রসঙ্গে। বিস্তৃত বর্ণনা পূর্বেই দিয়ে রাখলাম, যাতে আপনাদের পরবর্তী কাহিনী বলতে থাকলে আপনারা নিজেরাই অনুধাবন করে নিতে পারেন। এত দূর বলার পর ব্রজেশ্বরবাবুর কণ্ঠ হঠাৎই রোধ হল। বিষয়টা সকলের চোখেই পড়েছে। খেতে খেতে কথা বলার সময় আমাদের যেমন বিষম লাগে, কতকটা সেইভাবেই তাকে থামতে হলো। লক্ষ্য করলাম তার চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে আসছে, কপালের শিরাও ফুলে ফুলে উঠছে। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে ব্রজেশ্বর বাবু? ব্রজেশ্বর কিছুক্ষণ চুপ থাকার পর যেমন স্বরে উত্তর দিলেন, তার সাথে কিছুক্ষণ আগে শোনা ব্রজেশ্বরের কণ্ঠের কোনো মিলই ছিল না। সুমধুর শান্ত স্বর তখন বদলে গিয়েছিল যেন এক মৃত্যু পথযাত্রীর স্বরের সাথে। ডাক এসেছে আদিনাথ বাবু, শিরোরে সমনের আবির্ভাব ঘটেছে আমাকে নিয়ে যাবার জন্য। মনে হয় হাতে আর সময় বেশি বাকি নেই, তাই অন্তিম পর্বটুকু শেষ করে আপনাদের কৌতূহল মিটিয়ে দিই, তারপর তো এমনি যেতে হবে। ব্রজেশ্বরবাবুর কথা শুনে সকলে একটু নড়ে চড়ে বসল।
আদতে কেউই তখন বিশ্বাস করতে পারছিল না যে তাদের সামনে থাকা গল্পকথক জীবন্ত সত্তা নয়। কিন্তু কোনো সাধারণ মানুষের কণ্ঠস্বর এইভাবে নিমেষের মধ্যে বদলে যেতে দেখে সকলেই হয়তো ঈষৎ ভীত হয়েছিল। যাই হোক, তারপর শোন। মা আগমেশ্বরী সাকার রূপের অবতারণা করেছিলেন স্বয়ং কৃষ্ণানন্দ। তারপর থেকেই আগমতন্ত্রে সিদ্ধ সাধকেরা সেই রূপ অনুযায়ী মৃন্ময়ী মূর্তি গড়ে মায়ের আরাধনা শুরু করেন। আমার প্রপিতামহ সেই রকম একটি মূর্তি স্থাপন করেছিলেন এই রুদ্রপুরে, তার সাধন স্থলে। তান্ত্রিক মতে যেহেতু দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, তাই গৃহী দেবীর চাইতে তিনি ছিলেন অত্যাধিক জাগ্রতা। সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই তিনি ভক্তের সর্বনাশ ঘটাতে দুবার ভাবতেন না। যে সাধন স্থলের দায়িত্ব আমার বাবা এক গৃহী সাধককে দিয়ে গিয়েছিলেন, তার বংশধরই হলেন আপনাদের পরিচিত বটুক মিশ্র। বাবা যাওয়ার আগে কঠোরভাবে নিষেধ করে গিয়েছিলেন যে কোনোভাবেই যেন সাধারণ মানুষের কাছে এই ব্যাপারটা না ছড়িয়ে পড়ে যে তাদের মাঝে অবস্থান করছে এক সক্রিয় পঞ্চমুণ্ডীর আসন এবং স্বয়ং জাগ্রত মা আগমেশ্বরী। অতি সংগোপনে দেবীর আরাধনা ও নিত্য পুজো চালিয়ে যেতে হবে মিশ্র বংশের প্রতিটি বংশজদের। সেই কারণেই বটুক মিশ্র যাবতীয় শিষ্টাচার মেনে চলতেন। বাকিরা বুঝতেও পারেননি কিছু। দেবীর আশীর্বাদে সমৃদ্ধ হয়ে ওঠে তার ও তার পরিবার। কিন্তু সেই সময় বিধাতা বটুকের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ছেলের বিবাহের সময় তিথি নক্ষত্রের ব্যতিক্রমী অবস্থান তার জীবনে প্রথম সর্বনাশ ডেকে আনল। তিনি নিজেও জানতেন সেই সময় উপযুক্ত যুগ ছিল না কোনো শুভ কাজের, কিন্তু স্ত্রীর জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে তাকে ছেলের বিবাহ দিতে হয় এবং তাতেই তার পতনের সূত্রপাত ঘটে যায়। যে ছেলের ভাগ্যে সুশীলা সুচরিতা স্ত্রী প্রাপ্তি লেখা ছিল, তার জীবনে আগমন ঘটল স্বয়ং অলক্ষ্মীর। চঞ্চলা দুরন্ত অস্থির প্রকৃতির স্বভাবের দরুন নববধূ ক্রমেই শ্বশুরের চক্ষুশূল হয়ে উঠল। আর তাছাড়া তার জন্মের সময় অশুভ যোগ থাকার কারণে সে যাই করত বা ভাবত তা সবকিছুই হতো শুভের বিপরীত। ফলে মিশ্র বাড়ির দৈবিক পরিবেশে ধীরে ধীরে ভাঙন দেখা যেতে লাগলো। বাড়ির মধ্যে পারস্পরিক কলহ দ্বন্দ্ব বাড়তে এবং দেবদেবীর প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা কমতে থাকলো। বটুক আগম পরিস্থিতির একটা আবছা আভাস পেয়েছিলেন আগে থেকেই, যার কারণে তিনি শুদ্ধাচারের বিষয়ে এত খুঁতখুঁতে হয়ে থাকতেন। দুরাত্মার প্রতীকের তা পছন্দ হলো না। একে একে স্বামী ও শাশুড়ির কান ভাঙিয়ে পরিবারের মধ্যে আগুন লাগিয়ে দিল। সকলেই হয়ে উঠল লাগাম ছাড়া। মিশ্র বংশের অধঃপতন এইভাবে সকলের অজান্তেই খুব কাছে চলে এলো। তারপরের ঘটনা তো আপনারা সকলেই জানেন। শনিবার সন্ধ্যায় বাড়িতে মাছ আনা, পরে সেই মাছ দেবীর ভোগ সামগ্রীর সামনে নিয়ে গিয়ে সমস্ত কিছুকে অশুচি করে তোলা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু করে নববধূ রূপে অলক্ষ্মী ভিতরে ভিতরে খুব আনন্দিত হলেও আদতে সে জানত না কোন মহাশক্তির বিরুদ্ধাচরণ সে করছে। বলে না, সব কিছুর একটা সীমা থাকে, সেই সীমা ছাড়িয়ে গেলে বিনাশ তার আর কেউ আটকাতে পারে না। সেই বিনাশের লগ্ন এসে উপস্থিত হল শনিবার রাতে। দেবী আগমেশ্বরী মিশ্র বাড়িতে অধিষ্ঠান করতেন তান্ত্রিক মতে। প্রতি শনিবার তাকে বিশেষ ভোগ ও পুজোর মাধ্যমে শান্ত রাখতেন বটুক।
কিন্তু সেদিন নিয়মের অমান্য হওয়ায় দেবী ভয়ানকভাবে কুপিত হন। তবে তিনি জানতেন কারা প্রকৃত দোষী, তাই তার কোপের হাত থেকে রেহাই পেয়েছিল কেবলমাত্র বটুক মিশ্র। গৃহদেবীর অপমান সইতে এবং বংশগত প্রতিশ্রুতি রক্ষা না করতে পারার কারণে দুঃখে কষ্টে তাকে আত্মহননের পথ বেছে নিতে হয়। তবে তার পরবর্তীতে যে দুর্ভোগ বাকিদের পোহাতে হয় তা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না। অসন্তুষ্ট দেবীর ক্রোধানলে সর্বপ্রথম নিঃশেষিত হয়ে যায় বটুকের ছেলে। তান্ত্রিক দেবীর সর্বপ্রধান পিশাচ অনুচর করাল কঙ্কিনী একে একে 3 জনকে হত্যা করে, যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হতভাগ্যের দশা আপনাদের দেখতে হয়নি। বটুকের স্ত্রী ও বৌমাকে নৃশংসভাবে হত্যা করে তাদের আত্মাকে প্রেত যোনিতে আবদ্ধ করে করাল কঙ্কিনী। পার্থিব শরীর দুটি এখনো মিশ্র বাড়ির ঠাকুর ঘরে গলিত অবস্থায় পড়ে আছে। ভুলেও কেউ চেষ্টাও করবেন না সেখানে গিয়ে তাদের অন্তিম সৎকারের ব্যবস্থা করার, নচেত আপনাদেরও জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। দিনের আলোতে থাকা সত্ত্বেও বটুক মিশ্রের পরিবারের আসল সত্য ব্রজেশ্বরবাবু কর্তৃক প্রকাশ্যে আসার পর সকলের মধ্যে আতঙ্কের ভাবটা একেবারে পাল্লা দিয়ে বাড়তে শুরু করল। এখনো পরিষ্কারভাবে মনে পড়ে চরম উৎকণ্ঠার দৃষ্টি মেলে উপস্থিত ব্যক্তিবর্গেরা তাকিয়েছিলেন ব্রজেশ্বরবাবুর দিকে। আমার মা হতভাগ্যদের পরিণতির কথা ভেবেই হয়তো বারে বারে কেঁপে কেঁপে উঠছিলেন। কেউ কেউ আবার একেবারে সিঁটিয়েছিলেন দেওয়ালের এক কোণে। কেবল আমার বাবাই নিজেকে একটু যা সামলে রাখতে পেরেছিলেন। তিনি এইবার প্রশ্ন করলেন, শেষ প্রশ্ন ব্রজেশ্বর বাবু, তারানাথকে আপনি বাঁচালেন কি করে? এই প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে তিনি বললেন, আদিনাথ বাবু, অন্য কেউ হলে হয়তো বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না, কিন্তু আপনার এই ছেলেটি বিশেষ প্রকৃতির, আর 5টা সাধারণ মানুষের মতোই নয়। দৈবের যোগ আছে এর সাথে, যা একে সর্বদা প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচিয়ে রাখবে। যার নামে স্বয়ং তারা আছেন, তার আবার কিসের বিপদ? তবু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যেমন ভাবে মিশ্র বংশের সাথে মা ভূমেশ্বরী জড়িয়ে গিয়েছিলেন, সেইভাবেই প্রতিষ্ঠাতা হিসাবে আমরাও তার সাথে জড়িয়ে রয়েছি। দক্ষিণাচারী তান্ত্রিক হওয়ায় যেই মুহূর্তে মা কুপিত হয়ে ভয়াল মূর্তি ধারণ করেন, সেই মুহূর্তেই আমার দিব্য জ্ঞান আমাকে সতর্ক করে দেয়। সুদূর নদিয়া থেকে তৎক্ষণাৎ আমি পাড়ি দিই এই রুদ্রপুরের পথে। মায়ের আশীর্বাদে যথা সময় এসে পড়েছিলাম, নজর করা আলেকমকে নিয়ে আপনার ছেলেকেও টেনে নিয়ে যেত। হয়তো একেই যোগ বলে। আপনার ছেলে সৌভাগ্য আমাকে দিয়ে রক্ষা করিয়ে নেয় তাকে। তবে তার খিসারা বেশ ভালো মতেই চোকাতে হয় আমায়। যেই অবস্থা থেকে আপনার ছেলেকে ফিরিয়ে এনেছিলাম তা কিন্তু সহজ কম ছিল না। দেবী এখনো শান্ত হননি। রক্তের পিপাসায় তিনি তৃষ্ণার্ত। হারুন আবিদ অজ্ঞাতসারী মিশ্র ভেটেতে পা রাখে এবং ভয়াল পিশাচের শিকার হয়। তারও ছিন্ন ভিন্ন মৃত শরীরটা পুকুরের জলে পড়ে রয়েছে। পরে তার আত্মাকে কাজে লাগিয়ে করাল কুমকিনি পিশাচে পরবর্তী শিকারদের আকর্ষণ করতে থাকে। ভয় পাওয়ার পরিবর্তে আপনারা আনন্দিত হন আদিনাথ বাবু,
কেননা যদি তারানাথের বদলে অন্য কাউকে সেখানে যেতে হতো তাহলে তারও ওই একই দুর্দশা হতো যা হারুর হয়েছে। এইভাবে হয়তো আরো আরো অনেকের প্রাণ যেত। তারানাথের যাওয়ার ফলেই বরং আপনারা রুষ্ট দেবীর কোপ মুক্ত হতে পেরেছেন, কারণ আপনার এই ছেলেটির প্রাণের বদলে অভিচার ক্রিয়ার মাধ্যমে আমি নিজের আত্মাকে পিশাচীর ভোগ হিসাবে অর্পণ করে এসেছি। শুরুতেই বলেছিলাম না আমি কোন জীবিত মানুষ নই? এইবার বিশ্বাস করছেন তো সে কথা? করাল কঙ্কিনীর কোপ থেকে কাউকে যদি বাঁচাতে হয় তবে প্রাণের বদলে প্রাণ দেওয়া ছাড়া আর যে কোনো উপায় থাকে না। নিঃসন্দেহে আমি প্রাণ অর্পণ করে এসেছি, তবে তন্ত্র বলে সূক্ষ্ম দেহ ধারণের মাধ্যমে আমি এই পৃথিবীর অন্তিম কাল অবধি দেবীকে আরাধনার দ্বারা নিয়ন্ত্রণে রেখে দেব। ফলে আপনাদের জীবনে তার কোনো বিরূপ প্রভাব পড়বে না। কেবল একটাই অনুরোধ, মিশ্র বাড়ির আশেপাশে যারা থাকেন তাদের সমস্ত বিষয়টা জানিয়ে বলবেন আজকের পর থেকে শনি মঙ্গলের দিন কেউ যেন এমন কিছু বাড়িতে নিয়ে না আসে যা অপশক্তিকে আকর্ষণ করতে পারে। এর অন্যথা হলে কিন্তু আমিও আর বিপদ ঠেকিয়ে রাখতে পারবো না। এই ছিল ব্রজেশ্বর ভট্টাচার্যের শেষ উক্তি তথা সাবধান বাণী। এরপর আমরা দেখেছিলাম তাকে মিশ্র বাড়ির মধ্যে প্রবেশ করতে। ওই শেষ। তারপর থেকে আর কোনো দিনও না তিনি বেরিয়েছিলেন আর না কোনো দিনও তার নিষেধাজ্ঞা কেউ অমান্য করেছিল। বলতে বাধ্য হচ্ছি, অন্য সমস্ত কাহিনীর চেয়ে তারানাথের বলা এই কাহিনী একেবারে আলাদা। তাকে এখানে মুখ্য চরিত্র হিসেবে দেখা না গেলেও শেষে তাকে ঘিরেই কাহিনীর পরিসমাপ্তি ঘটল। আমিও নিজের ভুল বুঝতে পারলাম। বললাম, ক্ষমা করবেন ঠাকুরমশাই, আমি আর কোনো দিনও শনি মঙ্গলবার সন্ধেবেলা আপনার বাড়িতে কাঁচা মাছ নিয়ে আসবো না। আহা বিভূতি, ভয় পেলে নাকি? না 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 না, ভয় নেই ভয় নেই। দেখো, এই সমস্যাটা সব ক্ষেত্রে হয় না। আমার বাড়িতে যেমন গৃহদেবী মা কালী অধিষ্ঠান করছিল, তাই আমি তোমাকে সাবধান করলাম এবং আজ রাতে পুজোর সময় প্রায়শ্চিত্ত করে নেব। তবে সব জায়গায় তো আর এই নিয়ম খাটে না, বিশেষ পরিস্থিতি থাকে। তুমি বাপু অত জটিল বস্তু বুঝবে না, তাই যাতে সন্ধ্যার সময় এই হাওয়া বাতাস লাগিয়ে না ফেলো তার জন্যই বলছি আর কি। এবার থেকে কারুর বাড়িতে সন্ধ্যার দিকে মাছ নিয়ে আসতে হলে মাছের ওপর একটু নুন ছড়িয়ে দেবে আর ব্যাগে দুটো লঙ্কা ফেলে দেবে, বুঝলে? তাহলে আর কোনো সমস্যা হবে না, বুঝেছো? শুনছিলেন আজকের গল্প আগমেশ্বরীর অভিশাপ। গল্প রচনায় শুভম, কিশোরী এবং হারাধন রাহুল, তারানাথ সৌরিন, বৌমা অঙ্কিতা, আদিনাথের স্ত্রী পিয়ালি, আদিনাথ অমিতা, মিতুপিসি মুক্তি, ব্রজেশ্বর বাবু বাল্মীকি, দেবী ঐন্দ্রিলা, তারানাথের কিশোর ভূমিকায় শুভম। গল্প পাঠে দেবেশ রত্ন, বটুকনাথ মিশ্র এবং হারুর চরিত্রে আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট। আবহে শুভম, প্রচ্ছদ মুরালি। টিম ফিকশন হাট ধন্যবাদ জানায় গল্প লেখক শুভম রায়চৌধুরীকে আমাদের এই পরিবেশনায় সহযোগিতা করার জন্য। আমরা ফিরে আসছি আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।